নমস্কার বন্ধুরা, আপনারা যেমনটা জানেন আমি বিভিন্ন ধরনের গল্প আপনাদের সামনে নিয়ে আসি। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি এক বিশেষ অনুরাগী পাঠিয়েছেন, যিনি তার নাম প্রকাশ করতে চাননি। এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি এক গভীর আবেগের, এক নিষিদ্ধ আকর্ষণের, যা অনেক সময় সমাজের চোখে অপরাধ বলে গণ্য হলেও হৃদয়ের টানকে অস্বীকার করা যায় না। আমি আপনাদের অনুরোধ করব পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বিয়ে হয়েছে বছর 5। স্বামী রাহুল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমরা একটি সুখী পরিবার, অন্তত বাইরে থেকে তাই মনে হয়, কিন্তু মনের ভেতর যে ঝড় বয়ে যায় তা কেবল আমিই জানি। এই ঝড়ের শুরুটা হয়েছিল বছর 1.5 আগে, যখন আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়, যিনি থাকেন বিদেশে, তার বাবার বন্ধুর ভাইয়ের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে আসে। হ্যাঁ, নামটা একটু জটিল, কিন্তু এই জটিল নামই আমার জীবনে নিয়ে এসেছিল এক অন্যরকম আলোড়ন। আমার আত্মীয়ের নাম রীতা মাসি। তার বাবা, যিনি সম্প্রতি গত হয়েছেন, তার এক বন্ধু ছিলেন, নাম সুরেশদা। সুরেশদার এক ভাই ছিলেন, তার ব্যক্তিগত ড্রাইভার হিসেবে কাজ করতেন আমাদের এই গল্পের নায়ক অরুণ। অরুণ প্রায় বছর 30-এর যুবক, কিন্তু তার চোখে মুখে ছিল এক অদ্ভুত ম্যাচিওরিটি, এক শান্ত অথচ গভীর চাহনি। তার চালচলনে ছিল বিনয়, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে ছিল এক নিজস্ব আত্মবিশ্বাস, যা আমাকে প্রথম থেকেই আকৃষ্ট করেছিল। প্রথম যখন অরুণকে দেখি, তখন সে আমাদের বাড়িতে এসেছিল রীতা মাসির বাবার অসুখের খবর দিতে। সুরেশ তার সাথে তার পরিচয়। সে এসেছিল একটা অচেনা মুখ হয়ে, কিন্তু তার নীরবতা, তার বিনয়ী ব্যবহার, তার ওই গভীর কালো চোখ, যা আমার চোখের দিকে তাকিয়েও যেন কিছু বলতে চাইত, কিন্তু বলতো না, সেই চাহনিতেই আমি প্রথম অনুভব করি এক অচেনা টান। অরুণ তখন রীতা মাসির বাবার দেখাশোনা করার জন্য কিছুদিনের জন্য আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে। সে ছিল একদমই সাধারণ, সাদামাটা, কিন্তু তার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে বারে বারে তার দিকে টেনে নিয়ে যেত। ওর হাতগুলো, যা স্টিয়ারিং হুইল ধরে গাড়ি চালাতো, সেই হাতগুলো যখন কোনো জিনিস ধরত, তখন মনে হতো যেন এক শিল্পী তার সৃষ্টিকে আদর করছে। ওর গলার স্বর শান্ত, ধীর, কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত মাদকতা। আমি জানতাম এ অন্যায়, এ সম্পূর্ণ অন্যায়। আমি বিবাহিত, আমার একটা সংসার আছে, আর অরুণ, সে আমার আত্মীয়ের বাবার বন্ধুর ভাইয়ের ব্যক্তিগত ড্রাইভার। আমাদের মধ্যে বয়সের একটা ভাড়াক আছে, সামাজিক অবস্থানের ভাড়াক আছে, কিন্তু মন কি এসব মানে? আমার মন মানছিল না। আমার মনে হতো অরুণও আমাকে কিছু একটা বলতে চায়। যেদিন রীতা মাসির বাবা মারা গেলেন, সেদিন অরুণকে দেখে আমার ভীষণ মায়া লেগেছিল। সে এত চুপচাপ, এত নিস্তব্ধ ছিল। আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিছু না বলে, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। সে আমার দিকে তাকিয়েছিল, আর সেই দৃষ্টিতে ছিল এক গভীর বেদনা, এক অব্যক্ত কথা। আমার মনে হয়েছিল আমরা দুজনেই এক অতল গহ্বরের কিনারে দাঁড়িয়ে আছি। তারপর থেকে প্রায়ই দেখা হতো। রাহুল তখন অফিসের কাজে ব্যস্ত থাকত, আমি একা থাকতাম। অরুণ প্রায়ই আমাকে লিফট দিত, বা আমি যখন বাজারে যেতাম সে আমাকে পৌঁছে দিত। প্রত্যেকবার যখন সে আমার গাড়ির দরজা খুলে দিত, তার হাত যখন আমার হাতের ওপর দিয়ে যেত, তখন আমার শরীরে বিদ্যুৎ খেলে যেত। ওর স্পর্শে কেমন যেন শিহরণ জাগত। একদিন অরুণ আমাকে নিয়ে বাজারে গিয়েছিল। সেদিন বৃষ্টি পড়ছিল। গাড়ি থেকে নামার সময় আমি একটু পিছলে যাচ্ছিলাম। অরুণ সঙ্গে সঙ্গে আমাকে ধরে ফেলেছিল। ওর হাত আমার কোমরে এসে পড়েছিল। মুহূর্তের জন্য আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে মুখে ছিল এক অন্যরকম আলো, এক তীব্র আকুলতা। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীর সব নিয়ম ভেঙে আমি ওর বাহুতে নিজেকে সঁপে দেব। কিন্তু সেই মুহূর্তে রাস্তার অন্য দিক থেকে একটা গাড়ি আসায় আমরা সরে আসি। ওর সাথে কথা বলতাম আমি, সাধারণ কথাবার্তা, কিন্তু প্রতিবার কথা শেষ হবার পর আমার মনে হতো আরও কিছু বলার আছে। আমি ওর চোখের দিকে তাকাতাম, আর ও আমার দিকে। সেই নীরব চাহনিতে কত কথা থাকত, কত অব্যক্ত অনুভূতি। আমার মনে হতো আমরা যেন দুজন অচেনা ভাষায় কথা বলছি, যা শুধু আমরা দুজনই বুঝি। রাহুল হয়তো কিছু টের পেত। মাঝে মাঝে ওর চোখে মুখে একটা প্রশ্ন থাকত, কিন্তু আমি এমনভাবে নিজেকে সামলে নিতাম যে ও কিছু বুঝতে পারত না। আমার মনে ভয় করত, যদি ধরা পড়ে যায়, যদি সব শেষ হয়ে যায়।
কিন্তু সেই ভয়ের থেকেও বেশি ছিল অরুণের প্রতি আমার টান। একদিন অরুণ আমাকে একটা বই দিয়েছিল, রীতা মাসির বাবার, খুব পুরনো একটা কবিতার বই। আমি বাড়ি এসে বইটি খুললাম। তার ভেতরে একটা ছোট্ট চিরকুট ছিল। তাতে লেখা, অজানা পথে অজানা খেয়ালে, হৃদয় যা চায় তা বলে দিও। আমি জানতাম এই কথাগুলো আমার জন্য। আমার মনে তখন একটাই চিন্তা ঘুরপাক খেত, আমি কি অরুণকে বলতে পারি আমার মনের কথা? সে কি বুঝবে, নাকি এ আমার একতরফা আকর্ষণ? কিন্তু প্রতিবার যখন ওর চোখে তাকাতাম তখন মনে হতো সেও কিছু অনুভব করে। একদিন অরুণ আমাকে ফিরিয়ে নিয়ে আসছিল। সন্ধ্যা নেমে এসেছে, রাস্তার আলো জ্বলতে শুরু করেছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, অরুণ, তুমি কি কখনো এমন কিছু অনুভব করেছ যা তুমি কাউকে বলতে পারোনি? অরুণ গাড়ি চালাচ্ছিল, ওর হাতটা স্টিয়ারিং হুইলে একটু কাঁপছিল। সে খুব আস্তে উত্তর দিল, দিদি, কিছু অনুভূতি আসলে বলে দেওয়ার জন্য নয়, শুধু অনুভব করার জন্য। ওর উত্তর আমার মনে আরও ঝড় তুলল। আমি বুঝলাম ও কিছু লুকোচ্ছে। একদিন রীতামাসি হঠাৎ করে চলে এলেন। তিনি এসে বললেন তার বাবার কিছু জিনিস গোছাতে হবে, অরুণকে তার কিছুদিনের জন্য দরকার। আমার মনে হলো আমার পৃথিবীটা যেন ভেঙে পড়ল। অরুণ চলে যাবে আর আমি ওকে দেখতে পাবো না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সেই রাতে আমি প্রায় ঘুমোতে পারিনি। সারা রাত শুধু অরুণের কথাই ভেবেছি, ওর হাসি, ওর চাহনি, ওর শান্ত কণ্ঠস্বর। আমার মনে হচ্ছিল আমি যেন আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু একটা হারাতে চলেছি। পরের দিন সকালে অরুণকে দেখতে পেলাম। সে জিনিসপত্র গোছাতে শুরু করেছে। আমি ওর কাছে গেলাম, আমার গলা কাঁপছিল। আমি বললাম, অরুণ, তুমি চলে যাচ্ছ? সে আমার দিকে তাকালো। ওর চোখে মুখে কেমন একটা বিষাদ। সে বলল, হ্যাঁ দিদি, কাজ আছে। আমার আর সহ্য হলো না। আমি ওর হাতটা ধরলাম। আমার হাত কাঁপছিল। আমি বলে ফেললাম, অরুণ, আমি তোমাকে। ঠিক সেই মুহূর্তে অরুণ আমার হাতটা নিজের হাতের মধ্যে টেনে নিল। ওর হাতের স্পর্শে আমার সব ভয়, সব দ্বিধা উবে গেল। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে ছিল এক অব্যক্ত ভালোবাসা, এক গভীর আকুলতা। আমার মনে হলো আমার সব কথা ও বুঝে নিয়েছে। ওর চোখের দিকে তাকিয়ে আমি আমার সব অনুভূতি, সব ইচ্ছা ওর সামনে মেলে ধরলাম। আমার ঠোঁট কাঁপছিল, কিন্তু আমি বলতে পারলাম না। অরুণ আমার দিকে ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগলো। আমার হৃৎপিণ্ড দ্রুত লয় বাজতে শুরু করলো। এই অসম বয়সের টান, এই নিষিদ্ধ আকর্ষণ কোথায় নিয়ে যাবে আমাদের? এ কি শুধুই ক্ষণিকের মোহ, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো নিয়তি? আমি জানি না, শুধু জানি এই মুহূর্তে অরুণ আমার সব থেকে কাছে, আর আমি ওর। গল্পটি এখানেই শেষ করছি না, আরও অনেক কিছু বলার আছে। যদি আপনারা এই নিষিদ্ধ প্রেমের গভীরতা, এই অসম বয়সের আকর্ষণের অন্তিম পরিণতি জানতে চান, তবে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমার IMO নাম্বার পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের পর্বে আমরা শুনব এরপর কি হলো।